বাংলাদেশের কৃষির কথা ভাবলে ছবিটা কেমন দাঁড়ায় বলুন তো। এটা আসলে একটা গল্পের মতো। একদিকে যেমন আছে প্রচণ্ড চাপ, অন্যদিকে তেমনই আছে দারুণ সব সমাধানের গল্প। তো চলুন আজ আমরা এই গল্পটারই গভীরে যাই। দেখব সংকটগুলো ঠিক কতটা বড়, আর তার ভেতর থেকেই সম্ভাবনাগুলো কিভাবে উকি দিচ্ছে। এই যে প্রশ্নটা দেখছেন, এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। ভাবুন তো একবার, প্রতি বছর জনসংখ্যা বাড়ছে, নতুন নতুন মুখ আসছে, অথচ চাষ করার মতো জমি কিন্তু উল্টো কমে যাচ্ছে। তাহলে এতগুলো মানুষের খাবারটা আসবে কোথা থেকে? এই বিশাল জনগোষ্ঠীর খাবারের যোগান নিশ্চিত করাটাই কিন্তু এখন বাংলাদেশের কৃষির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলুন তাহলে প্রথমে কিছু কঠিন বাস্তবতার দিকে তাকাই। এই সংখ্যাগুলো দেখলে হয়তো একটু মন খারাপ হতে পারে, কিন্তু সংকটটা ঠিক কতটা গভীর সেটা বুঝতে হলে এগুলো আমাদের জানতেই হবে। চাপটা কিন্তু দুই দিক থেকেই আসছে। একদিকে দেখুন, প্রতি বছর প্রায় ৮০,০০০ হেক্টর চাষের জমি কমে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাড়িঘর, রাস্তা, কলকারখানা তৈরিতে। আর ঠিক ওই একই সময়ে আমাদের জনসংখ্যা বাড়ছে প্রায় ২০ লাখ। তার মানে জমি কমছে কিন্তু খাবার খাওয়ার মুখ বাড়ছে। এই সমীকরণটা মেলানোই তো আসল চ্যালেঞ্জ। শুধু জমি বা জনসংখ্যাই না, আরেকটা বড় সমস্যা আছে। আমাদের কৃষকদের কাছে নতুন প্রযুক্তি বা সঠিক পরামর্শ পৌঁছে দেবে কে? আন্তর্জাতিক নিয়ম হল প্রতি ৪০০ জন কৃষকের জন্য অন্তত একজন কৃষি কর্মকর্তা থাকবেন। কিন্তু বাংলাদেশে কি অবস্থা? ১৫০০র বেশি কৃষকের জন্য আছেন মাত্র একজন। ভাবুন তাহলে নতুন কোনো প্রযুক্তি বা ভালো কোনো জাতের বীজ, সেগুলোর খবর কৃষকের কাছে পৌঁছাবে কিভাবে? বেশিরভাগ উদ্ভাবন তো মাঠ পর্যন্ত যেতেই পারছে না। আর এখানেই শেষ না, যে ফসলটা এত কষ্ট করে ফলানো হলো তারও কিন্তু একটা বিশাল অংশ নষ্ট হয়ে যায়। ঠিকমতো সংরক্ষণ বা পরিবহনের অভাবে প্রায় ২৫% সবজি, এমনকি ৩৫% আম পর্যন্ত আমাদের খাবার টেবিলে আসার আগেই পৌঁছে যায়। টাকার অঙ্কে হিসাব করলে এটা বিলিয়ন ডলারের ক্ষতি প্রতি বছর। এই সব সমস্যার সাথে যখন জলবায়ু পরিবর্তন যোগ হয়, তখন পরিস্থিতিটা হয়ে দাঁড়ায় যাকে বলে মরার ওপর খাড়ার ঘায়ের মতো। চলুন দেখি এর প্রভাবটা ঠিক কতটা মারাত্মক। আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটা। এখন তো বন্যা, খরা কিংবা মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়া, এগুলো আমাদের কৃষকদের জন্য প্রায় প্রত্যেক দিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কোথাও বন্যা তো কোথাও খরা। আবার দক্ষিণের উপকূলীয় এলাকাগুলোতে জমিতে লবণ ঢুকে যাচ্ছে। ফসল উৎপাদন যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তো বলাই বাহুল্য। আর এই সব কিছুর সরাসরি প্রভাব পড়ছে আমাদের প্রধান খাবারের উপর, মানে ভাত আর রুটির উপর। গবেষণা কিন্তু বেশ নাচিন্তার কথা বলছে। ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ধান আর গমের উৎপাদন অনেকটাই কমে যেতে পারে। এটা আমাদের সবার খাদ্য নিরাপত্তার জন্য যে কত বড় একটা হুমকি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এতক্ষণ তো শুধু সংকটের কথাই শুনলাম, মনে হতে পারে সামনে হয়তো পুরোটাই অন্ধকার। কিন্তু না, এখানেই গল্পে একটা দারুণ মোড় আছে। কারণ এই সংকটের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিশাল এক সম্ভাবনা। আর সেই সম্ভাবনার একটা বড় দরজা খুলে দিতে পারে বাংলাদেশের বিশাল চর এলাকাগুলো। চলুন এই চর নিয়েই কথা বলা যাক। চর জিনিসটা কি? সহজ কথায় নদীর বুকে জেগে ওঠা নতুন জমি। বাংলাদেশে এমন জমির পরিমাণ কিন্তু কম না, প্রায় ১ মিলিয়ন হেক্টর। এই জমিগুলো যেমন অসম্ভব উর্বর, তেমনই আবার বন্যা আর নদী ভাঙনের কারণে খুবই ঝুঁকিপূর্ণ। ফলে বছরের বেশিরভাগ সময়ই এই বিশাল এলাকাগুলো বলতে গেলে পড়েই থাকে। কিন্তু এখানেই, এই অব্যবহৃত জমিতেই হয়তো লুকিয়ে আছে আমাদের কৃষির ভবিষ্যৎ। ভাবুন তো, এই যে ঝুঁকিপূর্ণ চর এলাকা, এখানেই কিন্তু চীনাবাদাম, তিল, সরিষা, ভুট্টা, নানা রকম ডাল, এমনকি মিষ্টি আলুর মতো দারুণ সব ফসল ফলানো সম্ভব। এই ফসলগুলোর সুবিধা হলো এদের জন্য খুব বেশি পানির দরকার হয় না, আর এরা চরের মাটিতে বেশ ভালোভাবে নিজেদের মানিয়ে নিতে পারে। আসল প্রশ্নটা হলো, এই বিশাল সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো কিভাবে? হ্যাঁ, এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে সমাধানের দিকে। চলুন দেখি আধুনিক প্রযুক্তি আর নতুন নতুন সব আইডিয়া কাজে লাগিয়ে কিভাবে এই আপাত দৃষ্টিতে অসম্ভবকে সম্ভব করা যায়, বিশেষ করে এই চর এলাকাগুলোতে। আর এই সমাধানের চাবিকাঠিটার নাম হল স্মার্ট এগ্রিকালচার, বা আরেকটু সহজ করে বললে জলবায়ু সহনশীল কৃষি। এটা আসলে এমন কিছু আধুনিক পদ্ধতি যা জলবায়ু পরিবর্তনের সব ঝুঁকি মাথায় রেখেও ফসল ফলানো নিশ্চিত করতে পারে। এর একটা দারুণ উদাহরণ হল সর্জন পদ্ধতি। নামটা হয়তো নতুন লাগতে পারে, এটা মূলত ইন্দোনেশিয়ার একটা চাষের কৌশল। কিন্তু আমাদের চরের মতো বন্যাপ্রবণ এলাকার জন্য এটা একেবারে যাকে বলে পারফেক্ট। এখানে কি করা হয়?
জমিতে উঁচু বেড বা মাচার মতো তৈরি করে সেখানে সবজি বা ফল লাগানো হয়, আর তার পাশে নিচু নালাতে যে পানি জমে সেখানে দিব্যি মাছ চাষ করা যায় বা ধানও লাগানো যায়। প্রসেসটা দেখুন, খুবই সহজ কিন্তু অসাধারণ বুদ্ধিদীপ্ত। প্রথমে জমিতে নালা কাটা হলো, সেই মাটি দিয়েই পাশে উঁচু বেড তৈরি করা হলো। এবার ওই উঁচু আর শুকনো বেডে সবজি, ফল, মশলা যা খুশি লাগানো যায়, আর নিচের নালায় যে পানি জমে আছে সেখানে ধান চাষ হচ্ছে বা মাছ সাঁতরাচ্ছে, মানে একই জমিতে একই সাথে দুই ধরনের চাষ। এই একটা সাধারণ কৌশলই কিন্তু বন্যাপ্রবণ চরের অভিশাপকে আশীর্বাদে বদলে দিতে পারে। আরেকটা দারুণ আইডিয়া হলো ভাসমান বেডে চাষাবাদ। ভাবুন, যে এলাকাগুলো বছরের পর বছর পানিতে ডুবে থাকে সেখানেও চাষ করা সম্ভব। কিভাবে? কচুরিপানা বা খড়কুটো দিয়ে পানির ওপরেই একটা ভাসমান প্ল্যাটফর্ম বা মাচা তৈরি করা হয়, আর তার উপরেই ফলানো হয় লাউ, কুমড়ো, শশার মতো নানা রকম সবজি। এখানে সমস্যাটাই যেন সমাধান হয়ে গেছে, তাই না? শুধু চাষের পদ্ধতি পাল্টালেই কিন্তু হবে না, আমাদের ফসলের জাতকেও স্মার্ট হতে হবে। আর এখানেই বিজ্ঞানীরা দারুণ কাজ করছেন। তারা এমন ধানের জাত তৈরি করছেন যা নোনা পানিতেও জন্মায়, যেমন ধরুন বৃধান 47। আবার এমন জাতও আছে যা বন্যার পানিতে কয়েক সপ্তাহ ডুবে থাকার পরেও মরে যায় না। সুতরাং বুঝতেই পারছেন, সঠিক প্রযুক্তি আর সঠিক জাতের বীজ, এই দুটো যখন একসাথে মিলবে তখনই কিন্তু আসল সাফল্য আসবে। কিন্তু শুধু মাঠে কয়েকটা নতুন প্রযুক্তি ব্যবহার করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না। একটা সত্যিকারের টেকসই ভবিষ্যৎ যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদের আরও বড় পরিসরে ভাবতে হবে। একেবারে নীতিগত পর্যায় থেকে কিছু পরিবর্তন আনা জরুরি। যেমন ধরুন, কৃষি গবেষণায় আমাদের বিনিয়োগ আরও বাড়াতে হবে। কৃষকরা যাতে ভালো মানের বীজ ঠিকঠাক দামে পায় সেটা নিশ্চিত করতে হবে। তারা যেন ফসলের ন্যায্য দাম পায়, সেজন্য কৃষক সমবায় গড়ে তোলা যেতে পারে। আর সবচেয়ে জরুরিগুলোর একটা হলো জাতীয় ভূমি ব্যবহার নীতি। এমন একটা পলিসি লাগবে যা নিশ্চিত করবে যে চাষের জমি যেন আর অকারণে নষ্ট না হয়। এই কথাটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম। মানে শুধু ভালো প্রযুক্তি বা কৃষকের একার চেষ্টায় হবে না, এর সাথে দরকার শক্তিশালী রাজনৈতিক সিদ্ধান্ত আর সঠিক পরিকল্পনা। এই দুটোর সমন্বয় না ঘটলে কোনো সমাধানই টেকসই হবে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একদিকে আছে জমি কমে যাওয়ার মতো কঠিন বাস্তবতা, আছে জনসংখ্যা বৃদ্ধি আর জলবায়ু পরিবর্তনের মতো বিরাট চ্যালেঞ্জ, আর অন্যদিকে আছে স্মার্ট কৃষি, চরের বিশাল অব্যবহৃত জমি আর দারুণ সব নতুন প্রযুক্তির মতো সম্ভাবনা। এখন প্রশ্ন হলো, সঠিক নীতি আর সম্মিলিত চেষ্টা দিয়ে আমরা কি পারব এই বড় চ্যালেঞ্জটাকেই আমাদের সবচেয়ে বড় সুযোগে পরিণত করতে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার ভবিষ্যতের কাজের মধ্যেই।